পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় মমতাকে শোকজ নোটিশ। নির্বাচন কমিশনের পাল্টা সমালোচনা তৃণমূল সভানেত্রী। জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 9, আহত অন্তত 1000। বিধ্বস্ত ভবনে অনেকেরই আটকে থাকার আশঙ্কা। এবং ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব স্থগিতের আবেদন প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের। জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা রিপাবলিকান পার্টির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। বিধানসভা নির্বাচনের আইন ভঙ্গের অভিযোগে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সম্প্রতি বর্ধমানে এক নির্বাচনী সভায় আসানসোলকে পৃথক জেলা করার ঘোষণা দেয়ায় মমতার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। তবে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশন অগণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে বলে পাল্টা অভিযোগ করেছেন দলের প্রধান মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোটের তারিখ ঘোষণার পর মুহূর্ত থেকেই সরকারি দল নতুন করে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, এমনকি নতুন কোনো প্রকল্পে স্বাক্ষরও করতে পারবেন না শাসক দলের মুখ্যমন্ত্রী কিংবা তার মন্ত্রীরা। তবে সম্প্রতি আসানসোলে তৃণমূলের এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় নির্বাচিত হলে শহরটিকে জেলা করার ঘোষণা দেন, যা তৃণমূলের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ নেই। আর এ কারণেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে তাকে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ভারতের প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইটেও এর মধ্যে বিষয়টি প্রকাশ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ পেতে যাচ্ছেন জেনেও তোয়াক্কা নেই তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বীরভূমে এক সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন তিনি। ইলেকশন কমিশনের নিজেদের লোক আছে বলে আমি এতদিন বলিনি। প্রতিদিন তোমরা একটা করে পুলিশ অফিসারকে চেঞ্জ করেছো, তোমরা 300 350 ওসিকে চেঞ্জ করেছো। কংগ্রেস যা বলছে তাই তুমি করছো। এমনকি দুর্গাপুরে ইলেকশনের আগের দিন ওসিকে চেঞ্জ করেছো। কেরালা ইলেকশন সিপিএম কংগ্রেস বন্ধুত্ব আর যত কিছু বাংলার বলায়, আমি এর বিরুদ্ধে বলছি। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যদি থাকেন, জোট বাঁধুন, একটা ভোটও সিপিএম কংগ্রেস বিজেপিকে দেবেন না। জোট বেঁধে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে একেবারে বাংলার মঙ্গল কামনা করে ভোট দেবেন। ভারতের পশ্চিমবঙ্গে 6 পর্বের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আগামী 17 এপ্রিল রাজ্যের 48 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কলকাতা। জাপানের দক্ষিণাঞ্চলের কিউসু দ্বীপের কুমামোতা এলাকায় 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন 9 জন, আহত হয়েছেন অন্তত 1000 মানুষ। এ ঘটনায় বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় 40,000 মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সরকার। পরপর দুইবার ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে জাপানের কিউসু দ্বীপ। রিক্টার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল 6.4। ভূমিকম্পনের কারণে কিউসু দ্বীপের কুমামোতো শহরের পূর্বাঞ্চলে অন্তত 19টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। আকস্মিক ভূমিকম্পে আমি হতবিহ্বল হয়ে পড়েছি। এরপর থেকেই আমার চোখে ঘুম নেই। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জাপানের মাশিকি শহর থেকে 7 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কুমামোতো এলাকার প্রায় 16,000 ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে অন্তত 38,000 ঘরবাড়ির। শহরের মেয়র জানিয়েছেন বেশ কয়েকটি স্থান থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হলেও কিউসু দ্বীপে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে গোটা জেলায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যাতে উদ্ধার কার্যক্রম থেকে একজনও বাদ না পড়ে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর জন্মদিনে পিয়ংইয়ং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ব্যর্থ হওয়ার দাবি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার।
প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসন প্রস্তাব স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করেছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অভিশংসন প্রস্তাবের ভোটাভুটি বন্ধ করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেছিলেন দিলমা। এর মধ্যে ক্ষমতাসীন কোয়ালিশনের আরেক অংশীদার রিপাবলিকান পার্টি সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অভিশংসনের আগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দিলমা রৌসেফ। এক এক করে সরে যাচ্ছে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের কোয়ালিশন সরকারে থাকা দলগুলো। গত মঙ্গলবার সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছিল দ্য প্রোগ্রেসিভ পার্টি। একই বার্তা দিলমার কাছে পৌঁছে দিলেন সরকারের আরেক অংশীদার রিপাবলিকান পার্টি। তারা জানিয়েছেন অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে উঠলে তাদের 22 সংসদ সদস্য এর পক্ষে ভোট দিবেন। এদিকে এক সংসদ সদস্য জানিয়েছেন এই মুহূর্তে ব্রাজিলের নিম্নকক্ষে 90% সংসদ সদস্য এখন দিলমা রৌসেফের বিপক্ষে। Partido em sua maioria দলের বেশিরভাগ সদস্যের মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, অভিশংসনের পক্ষে আমরা ভোট দিতে চাই। no plenário do voto sim no próximo. অন্যদিকে প্রেসিডেন্ট পদ বাঁচাতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিশংসন প্রক্রিয়া স্থগিতের আবেদন করেন দিলমা। তার পক্ষে সরকারের প্রধান আইনজীবী জোস এদোরাদো কারাদোজো ব্রাজিলের উচ্চ আদালতে আবেদন করে স্থগিতের নির্দেশনা চান। সাংবাদিক সম্মেলনে জোস দাবি করেন অভিশংসনের এই প্রক্রিয়া সম্পূর্ণ অসাংবিধানিক। তিনি আরো বলেন দিলমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হচ্ছে তার কারণে প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরানো অবৈধ। Para mostrar ao convencimento dos আমি জানি না ঠিক কি কারণে সবাই প্রেসিডেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্টের আইনজীবী হিসেবে এতটুকু বলতে পারি, এর কোনো আইনি ভিত্তি নেই। এ বিষয়ে সব আইন উচ্চ আদালতকে জানিয়েছি। আশা করি উচ্চ আদালত সঠিক সিদ্ধান্ত দিবে। citada no relatório, eu não sei qual é a imputa. এদিকে দিলমা রৌসেফের এই আবেদন সংখ্যাগরিষ্ঠ বিচারকের দেওয়া মতামতের ভিত্তিতে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এক আদেশে তারা জানিয়েছেন অভিশংসন প্রস্তাবের ভোটাভুটির বিপক্ষে তারা কোনো হস্তক্ষেপ করবেন না। এখন বিশ্লেষকরা ধারণা করছেন সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া রুখে দিতে আর কোনো আইনি বাধা থাকলো না। শাশ্বত সত্য, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর আগে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর জন্মদিন উপলক্ষে শুক্রবার পিয়ংইয়ংয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে জানায় গণমাধ্যম। জাপান সাগরের পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে উত্তরের মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর। পিয়ংইয়ং পঞ্চমবারের মতো পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় সিউল। মার্কিন রণতরীর কাছে টহল দেয়া রুশ যুদ্ধবিমান দুটিকে যুক্তরাষ্ট্র চাইলেই ভূপাতিত করতে পারত, এমনটা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর এতে দোষের কিছু হতো না বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সপ্তাহের মাঝামাঝি বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজকে ঘিরে রাশিয়ার দুটি সুখোই জঙ্গি বিমান কয়েকবার টহল দেয়। এ ঘটনাকে উস্কানিমূলক, বেপরোয়া ও আক্রমণাত্মক পদক্ষেপ বলে আখ্যা দেন কেরি। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিমান দুটি টহল দিয়েছে মাত্র। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউ ইয়র্ক প্রাইমারির আগে বিতর্কে মুখোমুখি হিলারি স্যান্ডার্স। আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প। একক শক্তিতে সিরিয়ার সেনাবাহিনী আইএসের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে যথেষ্ট সক্ষম বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংকট সমাধানে রাজনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানান তিনি। এছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলের মতো গোটা দেশেই গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার মস্কোতে ঘণ্টাব্যাপী বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। টেলিভিশনে সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে ইউক্রেন ইস্যু, মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক ছাড়াও নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে করা নানা প্রশ্নের জবাব দেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে জমা পড়ে 10 লাখেরও বেশি প্রশ্ন। গুরুত্ব বিবেচনায় বাছাই করা প্রশ্নের সরাসরি উত্তরে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। সিরিয়া থেকে মস্কো তাদের বিমান বাহিনীর একাংশ প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও সিরীয় সেনাবাহিনী একাই আইএস বিরোধী সামরিক অভিযান চালাতে সক্ষম বলে মন্তব্য করেন পুতিন। তবে সামরিক অভিযানের চেয়ে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে বলে জানান তিনি। সিরীয় সংকট সমাধানে একটি সমঝোতায় পৌঁছানোর পাশাপাশি
পাশাপাশি নতুন সংবিধান রচনা করতে হলে সবাইকে আলোচনার টেবিলে বসতে হবে। নতুন সংবিধানের ভিত্তিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংকটের সমাধান হতে পারে। সরাসরি ফোনের অনুষ্ঠানে তুর্কি রাজনীতিবিদদের প্রতি বিষেধাঘাত করেন পুতিন। বলেন শিগগিরই গৃহযুদ্ধের কবলে পড়বে তুরস্ক। কুর্দি ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিমুখী আচরণ করছে অভিযোগ করে পুতিন বলেন আঙ্কারার কুর্দি বিরোধী সামরিক অভিযানের তদন্ত হওয়া উচিত। তুরস্ক ও সে দেশের জনগণকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করি, তবে সমস্যা সৃষ্টি করছে মুষ্টিমেয় কিছু রাজনীতিবিদ। বর্তমান তুর্কি কর্তৃপক্ষ মৌলবাদীদের দমনের চেয়ে সহযোগিতা করে আসছে। যদিও এটা তাদের অভ্যন্তরীণ সমস্যা, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ইস্যুটি আমাদের ভাবিয়ে তুলেছে। ইউক্রেন ইস্যুতে গেল 2 বছর ধরে রাশিয়ার উপর চাপিয়ে দেওয়া পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহসায় উঠে যাবে এমনটা আশা করেন না পুতিন। একইভাবে রাশিয়ার বাজারে পশ্চিমা পণ্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞাও বলবৎ থাকার ইঙ্গিত দেন পুতিন। আর লিবিয়ার একনায়ক গাদ্দাফিকে উৎখাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভুল ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমন স্বীকারোক্তির প্রশংসা করেন পুতিন। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া নিয়ে এখনো কিছু বলার সময় আসেনি বলে জানান পুতিন। আর রাশিয়ার একজন ফার্স্ট লেডির অভাব পূরণে রুশ প্রেসিডেন্টের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের কৌতুকপূর্ণ উত্তর দেন পুতিন। জানান তার সাবেক স্ত্রীর গতি হওয়ার আগে নিজের সহধর্মিণী নিয়ে কিছুই ভাবছেন না তিনি। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কোকে পানিতে ডুবতে দেখলে প্রথম কাকে উদ্ধার করবেন? 12 বছরের এক বালিকার এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন যে ডুবে মরতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না। জাহিদুর রহমান, সময় সংবাদ। নিউ ইয়র্ক প্রাইমারির প্রাক্কালে বৃহস্পতিবার বিতর্কে মুখোমুখি হলেন ডেমোক্র্যাট দলীয় 2 মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। নির্বাচনী প্রচারণার অর্থের উৎস, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতি বিষয়ে বিতর্কে একে অপরকে ধরাশায়ী করার পাশাপাশি ভোটারদের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করেন এই 2 নেতা। এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের নির্বাচনী প্রচারণায় আবারও বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। আর কদিন বাদেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোট পর্ব। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রাইমারি কার দখলে যাবে তা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নিউ ইয়র্কবাসী চায় হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট দলের প্রতিনিধিত্ব করুক, কারণ তিনি নিজেকে সফল প্রমাণ করেছেন। বার্নি স্যান্ডার্সের বয়স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু তার মতো অভিজ্ঞ, সৎ ও যোগ্য ব্যক্তিকেই আমাদের দরকার। আমার ধারণা রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পই নিউ ইয়র্কে জয় পাবেন। এক্ষেত্রে ক্রুজের কোনো সুযোগ নেই। নিউ ইয়র্ক প্রাইমারির আগে বৃহস্পতিবার ডেমোক্র্যাট প্রার্থীর 2 মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স বিতর্কে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণার অর্থের উৎস, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতি নিয়ে একে অপরকে ধরাশায়ী করেন। স্যান্ডার্স স্বাস্থ্যসেবা সরকারিকরণের পক্ষে মত দিলেও এতে করের বোঝা বাড়বে বলে দাবি হিলারির পররাষ্ট্রনীতিকে স্যান্ডার্স বিধ্বংসী আখ্যা দিলে হিলারি একে কল্যাণমুখী দাবি করেন। দলীয় মনোনয়নের দৌড়ে এখন পর্যন্ত হিলারি এগিয়ে থাকায় স্যান্ডার্স যে চাপের মুখে আছেন তার প্রতিফলন ঘটে বুধবার। নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার পার্কে হিলারিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বেশ সমালোচনার মুখে পড়েন। পরে স্যান্ডার্স এজন্য দুঃখ প্রকাশের পাশাপাশি হিলারির পরিবর্তে বিরোধী দলের প্রার্থীর সমালোচনা করেন। ট্রাম্পের জয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে আছেন তাদের আমি নিশ্চিত করে বলতে পারি তিনি কখনোই প্রেসিডেন্ট হতে পারবেন না। তার মতো বর্ণবাদী, ইসলাম বিদ্বেষী, লিঙ্গ বৈষম্যকারী মানুষকে কেউ ভোট দেবে না। এদিকে নিউ ইয়র্কের প্যাটচোক শহরে প্রচারণায় গিয়ে সবার জন্য কাজের ক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে সেখান থেকে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে প্রচারণায় গেলে তিনি বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন। তবে দলীয় প্রতিপক্ষ টেড ক্রুজ বলেন ট্রাম্প দলের প্রার্থী মনোনীত হলেও শেষ লড়াইয়ে টিকতে পারবেন না। নভেম্বরে জয়ের সম্ভাবনা তারই বেশি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। 2 বছর আগে নাইজেরিয়ার চিবুক শহর থেকে অপহৃত স্কুল শিক্ষার্থীদের মধ্যে 15 জনের একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। ভিডিওটি নাইজেরিয়ার সরকারের কাছে পাঠানো হয়েছে, যা গত বছরের ডিসেম্বর মাসে ধারণ করা হয়েছে। ভিডিওতে যে 15 জন ছাত্রীকে দেখানো হয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নিজেদের সন্তান বলে শনাক্ত করেছেন তাদের বাবা মা। 2014 সালে বর্নো প্রদেশের চিবুক শহরে হামলা চালিয়ে একটি সরকারি স্কুল থেকে 273 জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। ওই ঘটনার পর থেকে নাইজেরিয়া ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর বাহিনী সম্মিলিতভাবে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় মমতাকে শোকজ নোটিশ। নির্বাচন কমিশনের পাল্টা সমালোচনা তৃণমূল সভানেত্রী।
জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 9, আহত অন্তত 1000, বিধ্বস্ত ভবনে অনেকেরই আটকে থাকার আশঙ্কা। এবং ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব স্থগিতের আবেদন প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের। জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা রিপাবলিকান পার্টির। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।